কিতামপুরা নামের একটা গ্রাম ছিল, যেখানে আদিত্য পকোড়া বিক্রি করত। বৃষ্টির সময় ছিল, আর সবাই বৃষ্টিতে আদিত্যর দোকানে পকোড়া খেতে আসতো। একদিন খুব জোরে কিতামপুরে বৃষ্টি চলছিল, আর তক্ষুনি একটা লোক আদিত্যর কাছে যায়। আদিত্য, তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো, জানো না নাকি এলাকাতে বন্যা আসতে চলেছে? সত্যি? হ্যাঁ ভাই, সত্যি, তাড়াতাড়ি কর। আদিত্য নিজের দোকান বন্ধ করে গ্রাম থেকে বাইরে চলে যায়, আর গ্রামে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য বন্যা চলে আসে। শুধু মনোজের ক্ষেত ছেড়ে সমস্ত গ্রামবাসীদের ক্ষেত প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। গ্রামে সবাই ক্ষুধার্ত ছিল। এখন আমরা কি খাবো? পুরো গ্রামের ক্ষেত তো বন্যায় খারাপ হয়ে গেছে। আরে কোনো ব্যাপার না, আপনারা সবাই আমার কাছ থেকে সারা মাসের মালপত্র কিনে রাখতে পারেন। শুধুমাত্র আমার জমিতেই তো এই বন্যাতে কোনো ক্ষতি হয়নি। আদিত্য নিজের পকোড়ার দোকান একবার আবার গ্রামে খুলে দেয়, কিন্তু তার কাছে পকোড়া বানানোর সামগ্রী ছিল না। তখন সে মনোজ সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়। আরে মনোজ দাদা, 3 কিলো পেঁয়াজ দিও তো। আর কত দাম দিতে হবে তার জন্য? 70 টাকা কিলো পেঁয়াজের দাম চলছে, বুঝতে পেরেছো ভাই? কি 70 টাকা, তাও আবার 1 কিলোর? মনোজ দাদা, এটা কিন্তু ভুল। আপনি জানেন যে এলাকার এখন কি অবস্থা চলছে। আরে মানুষের কাছে পেট ভরার মতন খাবার নেই, আর ওদের জমি একেবারে সবার নষ্ট হয়েছে। আরে পয়সা রোজগার করার সব পথ বন্ধ হয়ে গেছে। এই সময় আপনি মানুষের সাহায্য করার বদলে আপনি এখন লোকজনকে লুট করছেন। আরে আদিত্য, তুমি তোমার নিজের পেটটা দেখো না। আরে তোমার তো নিজের বলে কেউ নেই, তাহলে তুমি অন্য লোকজনের ব্যাপারে এত কেন চিন্তা করছো বলো তো? এটা কিন্তু ভুল, এটা বিশাল বড় ভুল মনোজ। আদিত্য লোকেদের খারাপ হয়ে যাওয়া ক্ষেতগুলো দেখে আর বলে ওঠে, একটা সময় ছিল যখন সব মানুষের রোজগারের একটা ভালো পথ ছিল, তাই না? এখন তো এই সব কিছু জঞ্জাল মনে হচ্ছে। একটা দিন মানুষের সারা বছরের পরিশ্রম জলে চলে গেল। এলাকার অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, লোকজন অসুস্থ হয়ে পড়ছে, আর আমি আগের মতন কারোর জন্য কিচ্ছু করতে পারছি না। আমি কোনো কাজেরই না। আদিত্য গ্রামের এই স্থিতি নিয়ে খুব মন খারাপ ছিল। সেই খারাপ ক্ষেতের সামনে একজন মানুষ চমৎকারী রূপ ধারণ করে চলে আসে। আমি হলাম সমুদ্রের বাদশাহ। এই যে বন্যা তোমাদের এলাকাতে এসেছিল, এটা আমার ভুলের জন্যই এসেছিল। আমায় ক্ষমা করে দিও ভাই। বৃষ্টি যখন পরিমাণের থেকে বেশি হতে শুরু হলো, তখন আমি আমার সমুদ্রের জলকে আমার কন্ট্রোলে রাখতে পারিনি, আর সেই জন্যই তো এই এলাকাতে বন্যা এসে গেল। এখন লোকেদের কাছে এই এলাকাতে কিচ্ছু নেই খাবার মতন, আর ওদের জন্য আমি কিছুই করতে পারছি না। আমি আমার সাহায্যে তোমার কিছু করতে চাইছি, বুঝলে তো? তুমি বলো, তুমি এই এলাকাদের সাহায্য কেন করতে চাও? আমি আমার সারা জীবনটা একা একাই তো কাটাচ্ছি। এই এলাকার লোকগুলোকে ছেড়ে তো আমার আর কেউ নেই। এই এলাকার লোকজনই হলো আমার পরিবার। আমি জানি আদিত্য, পকোড়া বিক্রি করতে তুমি, তাই না? এখন আমি যে জিনিসটা তোমাকে দিচ্ছি তা দিয়ে এলাকার লোকজনকে তুমি সাহায্য করো, যতদিন না পর্যন্ত ওদের জীবন আবার হাসি খুশিতে ভরে ওঠে। সমুদ্র লোকের রাজা হাত এগিয়ে দেন, আর ওনার হাতে একটা কড়াই চলে আসে, আর রাজা সেই কড়াইটা আদিত্যকে দিয়ে দেয়। এই কড়াইটা নিয়ে আমি কি করব বাদশাহ? পকোড়া তৈরি করার জন্য পেঁয়াজ আর তেলেরও তো প্রয়োজন আছে, না হলে আমি পকোড়া বিক্রি করে তো এলাকার লোকজনকে সাহায্য কি করে করব? এটা কোনো সাধারণ কড়াই নয়। এতে তেল আর পেঁয়াজের কোনো দরকার নেই। এতে তুমি শুধু জল ঢেলে দিও, আর কোনো তরিতরকারি দরকার পড়বে না। বন্যায় ভেসে আসা পাথরগুলোকে এই কড়াইতে তুমি ঢেলে দিও, আর ওগুলো পকোড়া হয়ে যাবে। আদিত্য সেই কড়াইটা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, আর কড়াইয়ে জল ঢেলে দেয়, আর তারপর তার মধ্যে পাথর ফেলে দেয়। পাথর কিছুক্ষণ পর পকোড়ায় পরিবর্তিত হয়। এগুলো তো সত্যি সত্যি পকোড়া হয়ে গেল। কালকেই আমি এলাকার লোকজনকে এগুলো বিক্রি করতে শুরু করব, তাও আবার একদম সস্তায়। আদিত্য গ্রামে পকোড়া বিক্রি করা শুরু করে দেয়। তক্ষুনি ওখানে একজন লোক তার কাছ থেকে পকোড়া নিতে আসে। আমাকে কয়েকটা পকোড়া দিয়ে দাও খোকা, আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে, অনেকদিন হয়ে গেল ওকে খেতে দিতে পারিনি, ওর শরীরটাও ঠিক নেই। দেখো বাবা, সামান্য কিছু দাও না তুমি আমাকে।
আরে আপনি একদম চিন্তা করবেন না, এই নিন। আর এর জন্য পয়সাও আপনাকে দিতে হবে না, আপনি শুধু নিজের আর নিজের মেয়ের খেয়াল রাখবেন, ঠিক আছে? এই নিন, এক প্লেট আপনি এখানে বসেই খেয়ে নিন। যেইমাত্র সেই লোকটা পকোড়া খায় তখন যেন সে একটা নতুন প্রাণ পেয়ে যায়। খাওয়া মাত্রই সে একেবারে স্বাস্থ্যকর হয়ে ওঠে। এ তো দেখছি জাদুর পকোড়া। এটা খেলাম আর আমার পিঠের ব্যথা কমে গেল একদম, আর এখন আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা জাদুরই তো পকোড়া। এটা আমি পাথর দিয়ে তৈরি করেছি। এটা খাওয়ার পরে মানুষের রোগও ঠিক হয়ে যাচ্ছে। আদিত্য সেই লোকটাকে সমস্ত কথা বলে দেয়, আর আস্তে আস্তে সবাই আদিত্যের পকোড়ার দোকানে আসা শুরু করে দেয়। যে কেউ অসুস্থ থাকে তারা সবাই পকোড়া খাওয়ার পর ঠিক হতে শুরু করে। এই পকোড়াগুলো তো খুবই সুস্বাদু, যত খাও ততই কম মনে হয়, মন ভরেই না। ঠিকই বলেছ। তার উপর আবার এই পকোড়াগুলো আমার মেয়ের শরীর একদম ঠিক করে দিয়েছে। আমি আদিত্যর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এমন বিপদের সময় ও আমাদের এলাকার লোকজনের জন্য অনেক উপকার করেছে। গ্রামে প্রত্যেক জায়গায় শুধু আদিত্যর জাদুই পকোড়ারই চর্চা হচ্ছিল। এই সব কিছু দেখে মনোজের একেবারে ভালো লাগছিল না। এখন এদের কি হলো বলো তো? আমার কাছ থেকে তরি তরকারি কেনেই না, সবই আদিত্যর পকোড়ার জন্যই হয়েছে। ভেবেছিলাম নতুন বাড়ি আর বাংলো কিনবো, কিন্তু ওই পকোড়াগুলো আমার প্ল্যান পুরো ভেস্তে দিল। কিছু একটা করতে আমাকে হবে। মনোজ মনে মনে কিছু একটা প্ল্যানিং করতে শুরু করে। তক্ষুনি তার কাছে গ্রামের প্রধান মশাই আসেন। এবার তো তুমি তোমার তরি তরকারি কম দামে বিক্রি করা শুরু করো, না হলে তোমার দোকান কিন্তু ডুবে যাবে বলে রাখলুম। আর কখনো বাইরেও আসতে পারবে না, আর কোনোদিন বড় লোকও হতে পারবে না, বুঝলে? এলাকার অবস্থা সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আর ওই আদিত্য দুর্ভিক্ষ পর্যন্ত দূর করে দিয়েছে। আপনি ঠিক কথাই বলছেন প্রধান মশাই, কিন্তু এই জাদুর পকোড়া আদিত্য তৈরি কি করে করছে? সমুদ্রের বাদশাহ ওকে একটা কড়াই দিয়েছিল, আর ওতে পাথর দিলে পরেই সেটা পকোড়াতে বদলে যায়। আর তাছাড়াও তেল তরি তরকারি ডালারও দরকার হয় না। আমি তো ভাবছি যে এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে এই এলাকার নাম পকোড়া গ্রাম করব, কারণ এই পকোড়াই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। এইটুকু বলে ওখান থেকে উনি চলে যান। যখন আদিত্য নিজের দোকান বন্ধ করতে যায় তক্ষুনি ওখানে মনোজ চলে আসে। আদিত্য, আমি একটু আগে দেখলাম সমুদ্রের কিনারায় একটা বাচ্চা ফেঁসে আছে। আমি তো সাঁতার কাটতে জানি না, তুমি ওকে বাঁচিয়ে নাও না। কি? ঠিক আছে, আমি এক্ষুনি আদিত্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে রওনা দেয়, আর মনোজ নিজে নিজেই বলে ওঠে, এ তো সত্যি সত্যি বোকা হয়ে গেল। হ্যাঁ, এবার আমি ওর দোকান থেকে ওই কড়াইটা চুরি করে নেব, তারপর দেখি ও কি করে বানায় ওই জাদুর পকোড়া। মনোজ কড়াই মাথায় রেখে যেতে শুরু করে। তক্ষুনি একটা বড় আলো সে দেখতে পায়, আর তার মাথা থেকে সেই কড়াইটা নিচে পড়ে যায়। আরে, এটা আবার কিরকম আলো? তক্ষুনি ওখানে সমুদ্রের রাজা প্রকট হন। নিজেকে একটু সামলাও আর দেখতে থাকো আমি তোমায় যা দেখাচ্ছি। একটা বাচ্চা ছিল যেই দামপুরাতেই বাস করতো সবসময়। সে সারা দিন রাত লোকেদের সাহায্য করেই বেড়াতো, বুঝলে? কাকিমা, দাও, আমি এই ভারী মালটা তুলে নিচ্ছি। ওই বুড়িটাকে সাহায্য করতে থাকতো। ওর এই ভারী মালপত্র ওর বাড়িতে পৌঁছে দেয়। ওর কাছে পেট ভরার মতো খাবারও নেই। অনেক দিন পর্যন্ত সমুদ্রের তটেই ও কাটিয়ে দেয়, বুঝলে? কোনো কিছু না খেয়ে। যখন কেউ কথা বলার জন্য কাউকে পায় না, তখন ও কুকুরদের সাথেই কথা বলে, কিন্তু ওই বাচ্চাটা সবসময় হাসতেই থাকে। আজকে তো আমি অনেকগুলো খাবার পেয়ে গেছি, কিন্তু আমি একা খেয়ে আমার পেটটা কেন ভরবো বলো তো? হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে খেয়ে ওদের পেটটাও ভরিয়ে দিই না। মুষলধারে যখন বৃষ্টি হতো ওর বাড়িতে ছাদ পর্যন্ত নেই, কিন্তু আমি ওকে ভেঙে পড়তে দেখিনি। আর যখন কোনো এলাকার লোকজনের সাহায্য করার কথা হতো না, তখন আমি কখনো দেখলাম না ও সাহায্য করতে বারণ করলো। একদিন প্রধান ওর দিকে তাকায় খুব বৃষ্টির মধ্যে। বাবা, তুমি এখানে কি করছো?
এলাকার লোকজনের কাছ থেকে তোমার ব্যাপারে অনেক কথাই শুনেছি। তুমি নাকি গ্রামের সবাইকে খুব সাহায্য করো। আমার কাছে তো বাড়ি নেই প্রধান মশাই, আমার তো কেউ নেই, তাই আমি গ্রামের লোকজনকেই সাহায্য করে দিই। তুমি কি বলছো? তোমার কেউ নেই? আরে আমি আছি তো, আমাকে তোমার আব্বুই মনে করো খোকা। আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে? আগে পকোড়া খেতে আমি খুব ভালোবাসি। এই গল্পটা হলো আদিত্যর, যার কাছে কিছুই ছিল না, কিন্তু যেটুকু ছিল সেসব দিয়েও লোকজনকে সাহায্যই করতো সবসময়। আর এক তুমি, যার কাছে এত কিছু থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না, তাই না? আমায় ক্ষমা করে দাও বাদশাহ। এবার যখন সবার জমিতে ভালো ভালো ফসল হবে, তোমার তখন ভালো হবে না। আবার যখন বৃষ্টি পড়বে, তখন তোমার জমির সব ফসল নষ্ট হয়ে যাবে, আর এলাকার লোকজনের জমি ফসল একেবারে ভরপুর হয়ে যাবে। মনোজ মন খারাপ করে ওখান থেকে চলে যায়। আদিত্য নিজের দোকানে আবার ফিরে আসে আর পকোড়া বিক্রি করা শুরু করে দেয়। আর প্রধান মশাই সমস্ত গ্রামবাসীদের সহমত নিয়ে গ্রামের নাম পিতামপুরা গ্রাম থেকে পকোড়া গ্রাম করে দেন। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত, আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো, বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল! এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার শোনাবো, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই।
কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার ওর দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু। মিনা, তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম! খুব সুস্বাদু হয়েছে মা। বাহ! মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। এক প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে। আজ অব্দি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হেভি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে। তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ, আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে। নিতুঞ্চি নামের একটা গ্রাম ছিল, যেখানে অনিল নামের একজন ব্যক্তি পকোড়া বিক্রি করত। অনিল নিজের বউ নিশার সাথে থাকত। ঠিক অনিলের পকোড়ার দোকানের সামনেই কুলদীপ নামের এক ব্যক্তি চা আর শহরের প্রসিদ্ধ অন্যান্য বিস্কুট বিক্রি করা শুরু করেছিল। কুলদীপ আর অনিল একে অপরকে হিংসে করত। একদিন কুলদীপ আর অনিল রাস্তায় দেখা হলো। এই যে ভাই অনিল, আরে পকোড়া কেমন বিক্রি হচ্ছে আজকাল? আরে তোমায় আর কি বলি, আরে যবে থেকে তুমি শহর থেকে ওরিও নামের বিস্কুটটা নিয়ে এসেছো না, তবে থেকে সবাই তো চায়ের সাথে শুধু ওই বিস্কুটটাই খেতে চায়। আরে এখন আর আমি তোমায় কি বলি বলো তো, ব্যবসা তো এখন আমারও ভালো চলছে না ঠিকই। তোমার কাছে কখনো বেশি গ্রাহক চলে আসে, আবার কখনো আমার কাছে। একটা কাজ করো না, তোমার পকোড়া বিক্রি করা বন্ধ করে দাও দেখিনি। হ্যাঁ, আরে তুমি এসব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, আমার দোকান তোমার আগে শুরু হয়েছিল তাই না? তুমি তোমার দোকানটা বন্ধ করে দাও না। আমি তো আমার দোকানটা বন্ধ করছি না ভাই, তাহলে আমিও বন্ধ করবো না আমার দোকান।
দুজনে একে অপরের সাথে ঝগড়া করে নিজের নিজের দোকানে চলে গেল। আর অন্যদিকে জমিনদারনি নিজের চেলা টিটুকে বলল, টিটু, আমি একটা নতুন ব্যবসা করতে চাই, বলতো আমরা কি করতে পারি? মালকি, আজকাল তো আমি দেখতে পাচ্ছি যে গ্রামে শহরের জিনিসপত্র বেশি বিক্রি হচ্ছে। যেমন কি? যেমন ধরুন, আমি তো শুনেছি যে ম্যাগি নামের কোনো একটা জিনিস খুব ভালো বিক্রি হচ্ছে আমাদের গ্রামে, আর বেশ সুস্বাদু বটে। যদি এমনটা হয় তাহলে আমরা ম্যাগি বিক্রি করব, তাও আবার সুস্বাদু হয়ে যাওয়ার কেমিক্যাল। যা টিটু, ম্যাগি সামগ্রী নিয়ে আয়, আর আমাদের গুল্লুর থেকে যে অন্য গ্রামে ওষুধ বিক্রি করে ওর কাছ থেকে খাবারকে সুস্বাদু বানানোর ওষুধ নিয়ে আয়। বাবা বাহ মালকিন, ব্যবসা এখনো শুরুই হলো না আর আপনি লোক ঠকানোর ব্যাপারটা একেবারে পুরোপুরি ভেবেও নিলেন বটে। আপনার সত্যি ধন্য, কিন্তু খুব লোভী মহিলা। চল ফুট, জানতে বলেছি সেটা গিয়ে নিয়ে আয়, বেশি কথা বলিস না। টিটু জিনিস কিনতে চলে গেল। আর সন্ধেবেলা অবধি সব জিনিস নিয়ে পৌঁছে গেল। পরের সকালে জমিদারনি ম্যাগি বিক্রি করা শুরু করলো। নিয়ে নাও ম্যাগি নিয়ে যা, না পকোড়া না বিস্কুট, ভালো ভালো ম্যাগি খাও আর শক্তিশালী হয়ে যাও। তখনই ওখান দিয়ে একজন মহিলা যাচ্ছিল, আর উনি ম্যাগির কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেল। আরে বাহ, আমি তো শুনেছি ম্যাগি শুধু শহরে বিক্রি হয়, কিন্তু এখন এই গ্রামেও বিক্রি হবে ম্যাগি। গ্রামে শুধু আমাকে ছেড়ে কেউ আর ম্যাগি বানাতে পারে না। যদি এমনটা হয় তাহলে দাও একটা ম্যাগি খাওয়াও দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি খাওয়াচ্ছি। এই টিটু, 1 প্লেট ম্যাগি দিয়ে দে তো। টিটু ওই মহিলাকে 1 প্লেট ম্যাগি দিল, আর ওই মহিলা ওই ম্যাগিটা খেয়ে খুব খুশি হয়ে গেল। এটা তো খুবই সুস্বাদু, আমি এর আগে এত সুস্বাদু খাবার কখনো খাইনি। আজ থেকে প্রত্যেক দিন আমি 1 প্লেট ম্যাগি নিশ্চয়ই খাবো। ম্যাগি সত্যি খুব সুস্বাদু ছিল, কারণ জমিদারনি ওর ভেতরে সুস্বাদু খাবার বানানোর ওষুধ মিশিয়ে দিত। কিন্তু এই ব্যাপারে গ্রামের লোকেরা কিছুই জানতো না। আস্তে আস্তে গ্রামের সব লোকেরা জমিদারনির ম্যাগির ঠেলার দোকানে নিজের নাস্তা আর কখনো কখনো লাঞ্চও এসে করত। অনিল আর কুলদীপের গ্রাহক নাই বরাবর হয়ে গেছিল। এই জন্য একদিন কুলদীপ অনিলের কাছে গিয়ে বলল, আর ওকে বলল, এই যে অনিল ভাই, কেমন ব্যবসা চলছে আজকাল তোমার? আরে কি আর বলি তোকে, আরে ব্যবসা আমার একেবারেই চলছে না তো। সবাই ওই জমিদারের দোকানে ম্যাগি খাচ্ছে। আরে অনিল ভাই, আমার মনে হয় একবার আমাদের গিয়ে ওই ম্যাগি খেয়ে দেখা উচিত। হ্যাঁ চলো চলো চলো, একবার ওই ম্যাগি খেয়েই আসি তাহলে। অনিল আর কুলদীপ দুজনেই জমিদারনির ম্যাগির দোকানে পৌঁছে গেল। যখনই ওরা পৌঁছালো, ওরা টিটুকে ম্যাগি বানাতে দেখল। টিটু সুস্বাদু বানানোর জন্য একটা ওষুধ ম্যাগিতে দিচ্ছিল। টিটু, এই ম্যাগিতে তুমি কি মেশাচ্ছ? কি ধরনের কেমিক্যাল এটা বটে? আরে ভাই, কিছু না, এটা হলো ম্যাগিটাকে খুবই সুস্বাদু করে দেয় আর কি। না না, আমি দেখলাম তুমি সুস্বাদু করার জন্য ওই ওষুধটা ম্যাগির মধ্যে মিশিয়ে দিলে বটে। তুমি কি এটাও জানো না নাকি যে এইসব খেয়ে মানুষের রোগ হতে পারে? তখনই ওখানে জমিদারনি চলে এলো আর দুজনকে বলল, হ্যাঁ তো দিচ্ছি আমরা ওই ওষুধ, তাতে তোমার কি? কিন্তু এটা অন্যায়। হ্যাঁ তো কি, আমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যাও, যা করার করে নাও। সবাই এটাই ভাববে যে তোমাদের ব্যবসা ঠান্ডা পড়ে গেছে, এই জন্য আমার ওপর তোমরা দোষ দিচ্ছ। এখন যাও এখান থেকে, আমার অনেক কাজ আছে। অনিল আর কুলদীপ ওখান থেকে চলে গেল। ওরা দেখল যে অনিলের দোকানের কাছে একজন সাধু দাঁড়িয়ে আছেন। বাবা, আমায় কিছু খেতে দাও। বাবা, অনেক দূর থেকে যাত্রা করে এখানে এসেছি, কিছু খাবার দাও না। দুধ, পকোড়া যা দেবে তাই খাবো। হ্যাঁ হ্যাঁ সাধু মহারাজ, এক্ষুনি আপনার জন্য খাবার জন্য পকোড়া দিচ্ছি। আমিও আপনার জন্য দুধ আর কিছু নিয়ে আসছি। কুলদীপ দুধ আর ওরিও নিয়ে এলো, আর অনিল পকোড়া। অনিল সাধুর পকোড়া আর ওরিও বিস্কিট খেয়ে দুধটা খেয়ে নিল। বাবা,
তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি দেখলাম যে তোমরা দুজন আমার কাছে এসেছিলে, তখন দুঃখী ছিলে। কি হয়েছে আমাকে বলো না, তোমাদের সাহায্য আমি অবশ্যই করব। অনিল আর কুলদীপ নিত জমিদারনির সব কথা সাধুকে বলল, যেটা শুনে সাধু ওদের বলল, কোনো ব্যাপার না খোকারা, আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেব যেটা দিয়ে তোমরা দুজন ওই জমিদারিনীর থেকেও বেশি ভালো সুস্বাদু খাবার বানাতে পারবে, কিন্তু তোমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। সাধু নিজের হাতটা আগে এগিয়ে দিল আর একটা মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তেই ওনার হাতের মধ্যে একটা জাদুই কড়াই এলো। ওই কড়াই ও অনিলকে দিয়ে ওকে বলল, এই কড়াইটা না, এই কড়াইতে জলও একদম তেলের মতন কাজ দেবে। এর মধ্যে তোমরা দুজন নিজের নিজের জিনিসপত্র একসাথে বিক্রি করো, ঠিক আছে? আর একসাথে বানিয়েও কিন্তু শুধু এগোতে থাকো আর উন্নতিও করো। আগে সাধু মহারাজ। সাধু নিজের রাস্তায় চলে গেল। কুলদীপ অনিলকে উড়িয়ে দিল আর ওটা কড়াইয়ে ফেলে ও ভাসতে লাগলো। অনিল ওই ওরিও পাকোড়া বাইরে বার করলো আর দুজনে মিলে ওটা খেতে শুরু করলো। ওই ওরিও পাকোড়া খুবই সুস্বাদু ছিল। আরে তো সত্যিই সুস্বাদু রে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমাদেরকে বিক্রি করতে হবে, বুঝলি? অনিল আর কুলদীপ দুজনে ওরিও পাকোড়া বিক্রি করা শুরু করলো। পকোড়া পকোড়া, ওরিও পকোড়া, এটা খাওয়ার পরে কেউ কখনো পেটে হাত দিয়ে দৌড়াবে না, কারণ এটা হলো সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। খাও আমাদের পকোড়া। তখনই ওখান দিয়ে এক ব্যক্তি নিজের পেট ধরে যাচ্ছিল। ও ওরিও পাকোড়ার কথা শুনে দাঁড়িয়ে গেল আর বলল, আরে এটা আবার কি ভাইয়েরা, ওরিও পকোড়া? এর আগে তো আমি কখনো শুনিনি। আরে শোনোনি তো, একবার খেয়েই দেখো না। আর হ্যাঁ, তুমি এই পেট ধরে কেন বসে আছো বলো তো? আরে কি আর বলি বলো তো ভাই, পেটে খুব কষ্ট হচ্ছে আমার। এই গ্রামে অনেক লোকের এমন অসুবিধা শুরু হয়েছে, আর আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে এই ওরিও পকোড়া খাবো নাকি খাবো না। আরে একবার খেয়েই দেখো না, হতে পারে তোমার পেটের যন্ত্রণা একেবারে ঠিক হয়ে যেতে পারে। আরে পকোড়া নাকি ওষুধ? কই দাও দাও দাও, খেয়েই দেখি, একটা খাইয়ে দাও দেখি দেখি দেখি। কুলদীপ ওই ব্যক্তিকে এক প্লেট ওরিও পাকোড়া খাওয়ার জন্য দিল। যেই ওই ব্যক্তি ওরিও পাকোড়া খেলো, ওর পেটের ব্যথা একদম নিমেষে কমে গেল। আরে বাবা, এ তো সত্যিই দেখছি জাদুর ওরিও পকোড়া। এটা খাবার পরে আমার পেটের যন্ত্রণা চলে গেল যে। দাও ভাই, আরো এক প্লেট খাইয়ে দাও। কুলদীপ ওকে আরো একটা প্লেট পকোড়া দিল। গ্রামের লোকেরা অসুস্থ হয়ে পড়ল, যার জন্য সব লোকেরা অনিল আর কুলদীপের ওরিও পকোড়া খাওয়া শুরু করলো। আস্তে আস্তে জমিদারনির ম্যাগির গ্রাহক নাই বরাবর হয়ে গেল, যেটাতে রেগে গিয়ে জমিদারনি টিটুকে বলল, আরে এটা কি হলো? এত ভালো ব্যবসা চলছিল, হঠাৎ করে আমাদের গ্রাহক কমে কি করে গেল? মালকিন, আসলে আমাদের ম্যাগি খেয়ে খেয়ে লোকেদের পেটে রোগ হয়ে গিয়েছে, তো গন্ডগোল হয়ে গিয়েছে পুরোপুরি। আর তার আবার অন্যদিকে আবার ওরা দুজনে মিলে অদ্ভুত ধরনের পকোড়া বিক্রি করছে বটে। আর ওই ওই কি যেন ওরিও পকোড়া বটে। হ্যাঁ, ওরিও পকোড়া বিক্রি করছে মালকিন। ওটা খাবার পরে নাকি সমস্ত লোকেদের রোগ একবারে ঠিক হয়ে যাচ্ছে। এটা কি করে হতে পারে? ওরা কি কোনো জাদুর উপায়ে ওরিও পকোড়া তৈরি করছে? আগে মালকিন, আগে কড়াইতে ওরা পকোড়া তৈরি করে তো, আর অদ্ভুত জাদুর কড়াই। একটা সাধু আশীর্বাদ হিসেবে ওদের দুজনকে দিয়ে গিয়েছে। ওই কড়াইতে যে জিনিস বানানো হয় না, তার স্বাদ একেবারে অন্যরকম হয় গো, একেবারে সুস্বাদু খাবার হয়ে যায়, জানেন তো? আচ্ছা, যদি এরকমটা হয়, ওই কড়াইটা আমার কাছে থাকা উচিত। যখনই রাত হবে আমরা দুজনে ওখানে গিয়ে ওই কড়াইটা চুরি করে নেব। টিটু, আগে আপনি ছলনা করতেন, এবার চুরি করা শুরু করবেন তাহলে বটে। চুপ কর, যেরমটা বলছি সেরমটা কর। যখনই রাত হলো, রাতের অন্ধকারে জমিদারনি আর টিটু দুজনে অনিল আর কুলদীপের ওরিও পাকোড়ার দোকানের সামনে এলো। ওরা দোকান খুলে ওখান থেকে ওই কড়াইটা খুঁজতে লাগলো। কড়াই পেয়ে গেল। যখনই জমিদারনি আর টিটু কড়াইটা নিয়ে দোকান থেকে বেরোতে লাগলো, তখনই ওরা দেখলো সামনে প্রধান, অনিল, কুলদীপ আর গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে আছে। শোনো জমিদারিনী, তুমি যে চুরি করতে সেটা ধরা পড়ে গেছে।
প্রধান বাবু আপনি? হ্যাঁ আমি। গ্রামের লোকজন যখন বেশি অসুস্থ হয়ে পড়ছিল তখনই ওই ম্যাগির পরীক্ষা আমি করতে এসেছিলাম। তখনই আমি তোমাকে তোমার চাকর পিটুর সাথে কথা বলতে শুনেছি। প্রধান মশাই, আমরা নিজের চোখে দেখেছি খাবার সুস্বাদু করার জন্য ওই ওষুধটা ম্যাগির মধ্যে ওরা মিশিয়ে দেয়, তারপরেই লোকজনের পেটে অসুখ হচ্ছে। তো প্রধানজি, এরকমটা কিছু নয়। এই চুরির অপরাধ থেকে আপনি আর ছাড়া পাবেন না। আর কড়াই চুরি করে নিয়ে যাচ্ছিলেন তার জন্য আপনাকে ধরে ফেলেছি আমরা। কিন্তু হ্যাঁ, লোভে তুমি এত অন্ধ হয়ে গেলে যে গ্রামের লোকজনের তুমি শরীর খারাপ করে দিলে। আরে কি করবে তুমি এত পয়সা নিয়ে? আরে মারা যাওয়ার পরে তুমি কি একটা কয়েনও সঙ্গে করে নিয়ে যেতে পারবে? তোমার কি একটা সাধারণ বুদ্ধি নেই নাকি? তোমাদের দুজনকেই, মানে তোমার চাকরটাকে এই গ্রাম থেকে একেবারে বের করে দেওয়া হলো। চলে যাও, আর যেন কখনো এই গ্রামে তুমি ফিরে আসবে না। প্রধান আর গ্রামবাসীরা জমিদারনি আর ওর চেলা টিটুকে গ্রাম থেকে বাইরে বার করে দিল। আর অনিল আর কুলদীপের ওরিও পকোড়া পুরো গ্রামে প্রসিদ্ধ হয়ে গেল।